শীতের রাত, চারিদিকে শেয়ালের দল ঘুরে বেড়াচ্ছে। শ্মশান চত্বরের ভেতরে কিছু খাবার পাবার আসার জন্য তারা এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। শ্মশানের পাশে কিছুটা দূরে থাকা হরিপদর চায়ের দোকানটা এখন বন্ধ করে দিয়ে হরিপদ বাড়ি চলে গেছে বেশ অনেকক্ষণ। শ্মশানের একমাত্র ঘাটবাবু শম্ভু তার অফিস করে একটি মাত্র টিমটিমে আলো জ্বালিয়ে বসে আছে। মুখে তার বিশেষ হাসি নেই, সবসময় যেন একটা গাম্ভীর্য বিরাজ করে। আর করবে নাই বা কেন? কত বছর ধরে এসে এমন একটা কাজ করছে যেখানে জীবনের চরম অবস্থা তাকে প্রত্যক্ষ করতে হয় প্রত্যেক দিন। ভগবান, কবে যে এই জীবন থেকে মুক্তি পাবো আর ভালো লাগে না। সারা জীবন এই একটা জায়গায় একা একা কাটিয়ে দিতে হলো, তাতেও জীবনে কিছু পেলাম না। কখন একটা মরা আসবে কি আসবে না, আমাকে এখন বসে থাকতে হয়। কখনো কখনো মনে হয় এখান থেকে চলে যাই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। মাঝে মধ্যেই নিজের ভাগ্য নিয়ে ভগবানকে দোষারোপ করে শম্ভু, কিন্তু তাতেও তার কিছুই করবার নেই। আদতে সে একটু কুঁড়ে, এই কাজ ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় কাজ করবে সেই ক্ষমতা তার নেই। সে বেশ এই সরকারি দপ্তরের এই পোস্টটা আগলে ধরে হাতে একটি পেন নিয়ে সারাদিন জানলার দিকে তাকিয়ে বসে থাকে গভীর রাত পর্যন্ত। মাস শেষে মাইনেটা যখন ঢুকে যায় তখন আবার তার মন খুশি হয়ে যায়। খোলা জানলা দিয়ে মৃদুমন্দ শীতল বাতাস ঘরের ভেতর ঢুকে শম্ভুর দেহ কাঁপিয়ে দিচ্ছে। এমন সময় হঠাৎ করে বাইরে থেকে একটা মহিলার অট্টহাসি ভেসে এলো। শ্মশানে রাতের বেলায় একা থাকতে থাকতে তার সাহসটা অনেকটাই হয়ে গেছে। কত কি দেখেছে সে এখানে, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু হঠাৎ এমনভাবে অট্টহাসি শুনে সে একটু ঘাবড়ে গেল। আরে, এইভাবে হাসে কি? বাইরে কেউ আছে নাকি? দেখতে হবে তো একবার। শম্ভু তার চেয়ার ছেড়ে উঠে বাইরে গেল, কিন্তু অন্ধকার রাতের মধ্যে কাউকেই সে বিশেষ দেখতে পেল না। সে একটু অবাক হলো, তারপর ভাবল হয়তো তারই শুনতে ভুল হয়েছে। তাই জন্য সে আর বেশি ঘোরাঘুরি না করে আবার চলে এলো। বাইরের শিয়ালের উৎপাত এখন বেড়েছে। এভাবে একা মানুষকে পেলে হয়তোবা আক্রমণ করতে পারে, এই ভেবে শম্ভু চেয়ারে এসে বসেছে। এমন সময় আবার সেই অট্টহাসি শোনা গেল। এবারের হাসিটা তার কানের খুব কাছে যেন। হঠাৎ তার চোখটা জানলার দিকে যেতে সে ভয়ে একবারে আঁতকে উঠল। জানলার ওপার থেকে দুটো ক্ষতবিক্ষত নখযুক্ত হাত ঘরের ভেতর দিকে ঢুকে আসছে। হঠাৎ ঘাটবাবুর চোখ পড়তেই হাত দুটো আবার যেন ভেতর থেকে বেরিয়ে ঘরের বাইরে চলে গেল। তারপর অন্ধকারের মধ্যে জানলার নিচ থেকে দুটো জ্বলন্ত লাল চোখ ধীরে ধীরে উঠে এলো ওপরে। উড়ন্ত কালো চুলে মূর্তিটার মুখ ঢাকা। শম্ভু একটু সাহস নিয়ে উঠে গিয়ে মূর্তিটার মুখের ওপর সশব্দে জানলার কপাট দুটো বন্ধ করে দিল। পরের দিন ভোর, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। হরিপদ তার চায়ের দোকান খুলেছে। এমন সময় আজকে একটু সকাল করেই ঘাটবাবু চলে এলো। দোকানের সামনে ফাঁকা বেঞ্চিটায় বসে ডাক দিল, কাকা, একটু গরম চা দাও তো। আরে বাবু যে, আজকাল তো তাড়াতাড়ি চলে এলে যে, কি ব্যাপার? রাত্রে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলে নাকি? সে কি আর উপায় আছে, আসলে ঘুমটাই তাড়াতাড়ি ভেঙে গেল, এই জন্য চলে এলাম। তাই বলো। আর ঠিক আছে, তুমি বসো বসো, আমি তোমার জন্য গরম চা দিচ্ছি। এই বলে হরিপদ চা তৈরি করতে মন দিল। এদিকে ঘাটবাবুও চিন্তিত মুখে বসে রইল। হরিপদ চা তৈরি করতে করতে বেশ কিছুক্ষণ ধরে শম্ভুর মুখের দিকে দেখল। সে বুঝতে পারল তার কিছু একটা হয়েছে। আবার জিজ্ঞেস করল, কি হয়েছে বাবু?
আপনার কি কিছু হয়েছে? মুখটা ওরকম লাগছে কেন? কই না না তো কিছু হয়নি। এমনি সকাল থেকে মনটা একটু খারাপ করছে বাবা মায়ের জন্য। কবে তেনাদিকে হারিয়েছি। ও, তাও তো বটে। বাপ মায়ের কথা মনে পড়লে সত্যি মনটা দুঃখিত হয়। আচ্ছা, কালকে রাতে কোনো মরা এসেছিল নাকি আর? না, অনেক রাত পর্যন্ত বসেছিলাম, কোনো মরা টরা আসেনি। এই কথা বলার পর তারা আবার দুজনে চুপ করল, যে যার নিজের কাছে মন দিল। কিছুক্ষণ পর হরিপদ গরম চা এনে ঘাটবাবুর হাতে দিল। শম্ভু সেই চায়ের কাপে একবার চুমুক দিয়ে হরিপদকে বলল, আচ্ছা কাকা, বলছি কালকে রাতে তুমি কিছু দেখেছো? ঘাটবাবুর কথা শুনে হরিপদ কিছুটা অবাক হয়ে গেল। আজ পর্যন্ত শম্ভু এই প্রশ্ন কোনোদিন করেনি। হরিপদ বলল, আহ, কেন বাবু? এ কথা কেন জিজ্ঞেস করছো? কালকে রাতে একটা ব্যাপার হয়েছে, সেই কারণেই জিজ্ঞেস করছিলাম, এই আর কি। ব্যাপার? কি কি মানে কিছু হয়েছে? ঘটনাটা একটু খুলে বলো দেখি আমাকে। কালকে রাতে আমি আমার অফিসে বসেছিলাম, এমন সময় হঠাৎ করে বাইরে থেকে একটা অট্টহাসি শুনতে পাই। ভয়ঙ্কর আর্তনাদ বলতে পারো তাকে। তা হঠাৎ করেই আমার জানলার ওপারে আমি একটা জিনিস দেখতে পাই। হ্যাঁ? কি কি বাবু? একটা মেয়ের মূর্তি দেখতে পেলাম সেখানে। আমি এর আগে কোনোদিন এরকম দৃশ্য দেখিনি জানো। সে কি বাবু? আপনি আপনি ভূত দেখেছেন? হ্যাঁ, সেটাই বলতে পারো। কারণ এই শ্মশান ঘাটে এসে আমাকে ভয় দেখানোর ক্ষমতা এখানে আর কারোর আছে বলে তো মনে হয় না। কিন্তু কালকে আমি হঠাৎ করে এই রকম দৃশ্য দেখলাম কেন, তা কিছুতেই বুঝতে পারছি না। তাহলে তো এরপর থেকে আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সেটাই করতে হবে মনে হচ্ছে। সারা জীবন তো এই শ্মশানে ভূতের মতন রইলাম, কারো সাথে তো সংসার করতে পারলাম না। শেষকালে জীবনটাও যদি এই ভূতেদের হাতে দিয়ে দিতে হয়, তাহলে তো এই জন্মটাই আমার একেবারে গেল বলতে হবে। এই কথা ভেবো না বাবু। যদি সে তোমার কোনো ক্ষতি না করে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই অন্য কোনো কারণে সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন? সেটাই তো বোঝা যাচ্ছে না। দেখি, আর যদি কোনোদিন আমার সাথে দেখা হয় বা কোনোদিন আমার সাথে মুখোমুখি হয়, তাহলে আমি একবার জিজ্ঞেস করে দেখব। কিন্তু এদিকে যে আবহাওয়াটা খুব খারাপ হতে চলছে। তাই নাকি? আবহাওয়ার খবর শোনোনি? আসলে কালকে থেকে মনটা একটু অন্যদিকে ছিল, তা সেই জন্যই হয়তো খেয়াল করা হয়নি। হ্যাঁ বাবু, আজকে রাত থেকে খুব বৃষ্টি নামতে পারে। আহ, ভালো। একে ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি হলে তো আর দেখতে হবে না। যাই হোক, তুমি বসো, আমি অফিসে যাই। এদিকে বীরু আর কালীপদ খুবই অপ্রস্তুতে পড়ে গেছে, কারণ তাদের গ্রামের একজন বৃদ্ধ মারা গেছে। এদিকে আবহাওয়ার অবস্থাও খুবই খারাপ। গ্রাম থেকে কয়েকজন লোক ডেকে এনে তারা মরাটাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। বীরু এবং কালীপদ বাদে দুজন লোক রাজি হয়েছে যেতে। লোক দুটো মাতাল গোছের, তাদের নিজেদের স্বার্থে তারা যাবে। এই বলছি, রাতটা পেরিয়ে সকালে গেলে হতো না? আরে না না, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। কখন মরেছে জানি না, সকালে পচে গিয়ে গন্ধ ছড়াবে। তার থেকে চল আজকে গিয়ে সৎকার করে নিশ্চিন্ত হয়ে যাব। কিন্তু আকাশের যা পরিস্থিতি, তাতে তো মনে হচ্ছে আজকে রাতেই জল নামবে। জল নামলে আর কি করা যাবে? তার থেকে তাড়াতাড়ি চল, আমরা কাজটা মিটিয়ে দিয়ে চলে আসি। আচ্ছা, ঠিক আছে, তাই চল। শীতল বাতাস বইছে সনসন করে, শুকনো গাছের পাতা এদিক ওদিক উড়ে যাচ্ছে। এরই মধ্যে একটিমাত্র হ্যারিকেনের আলোয় তারা বুড়োর মরা কাঁধে করে নিয়ে চলেছে শ্মশানের দিকে। বীরু বলল,
দাদা কি শীত করতে শুরু করেছে গো, সারা গা একেবারে পুরো কাঁপিয়ে দিচ্ছে। ওরে কেমন হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছিস না, এখন ভালোই ভালোই বুড়োর মরাটা দাহ করে দিয়ে চলে আসতে পারলে বাঁচি। এইভাবেই এক প্রকার কাঁপতে কাঁপতে তারা শ্মশান চত্বরে এসে পৌঁছালো। চালাবাটার মধ্যে মরাটাকে রেখে কালীপদ ঘাটবাবুর অফিসের দিকে যেতে যাবে, এমন সময় আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামল। শীতের মধ্যে তাদের কাঁপুনি আরো বেড়ে গেল। বীরু বলল, কি অবস্থা গো দাদা, এই যে দেখছি মনে হচ্ছে ভাসিয়ে দেবে, কিন্তু এত শীত করছে আর থাকা যাচ্ছে না। তাহলে চল একটা কাজ করি, ওই যে দেখতে পাচ্ছিস চায়ের দোকানটা, ওখানে গিয়ে বরং গরম গরম এক কাপ চা খাই। চল চল। আর তাই চলো দাদা, আর না হলে আর টিকতে পারবো না। এরপর তারা মরাটাকে একা ফেলে সেই চায়ের দোকানে এসে পৌঁছালো। হরিপদ জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাইরা, ঘাটবাবু তো একটুক্ষণ আগেই বেরিয়ে গেলেন গো, এখনই তোমরা মরা পড়াতে এলে? এই দুর্যোগের মধ্যে তোমরা কাজ পাওনি? কি আর করবো দাদা, বেরিয়ে পড়েছি, মরাটাকে বেশিক্ষণ রাখা যাবে না, কিন্তু দেখুন না কেমন বৃষ্টি শুরু হলো। সেই তো দেখছি গো, এই বৃষ্টি ছাড়তে ছাড়তে তো মাঝরাত হয়ে যাবে। তোমরা বরং এখানে বসে এক কাপ করে চা খাও, এই নাও। আরে হ্যাঁ গো, সেই কারণেই তো এখানে এলাম, আমাদের গরম গরম চা দিয়ে দাও তো। হরিপদ যখন সকলকে চা দিতে ব্যস্ত, তখন কেউ লক্ষ্য করল না সবার চোখের আড়ালে সেই চালাঘর থেকে বুড়োর মরাটিকে সেই মেয়ের মূর্তি সরিয়ে নিয়ে চলে গেল। তারা সকলে চা খেয়ে গল্পগুজব করছে। এর বেশ কিছুক্ষণ পর ঘাটবাবু হাঁটতে হাঁটতে ফিরে এলেন। চায়ের দোকানে অতজন লোককে দেখে তিনি একটু অবাকই হলেন। কি ব্যাপার, আপনারা কারা? এতজন মিলে এখানে কি করছেন? আরে ভাইটা, ইনি হলেন তোমাদের ঘাটবাবু। আরে দাদা, দেখুন না, এই বৃষ্টি ছাড়বার জন্য অপেক্ষাই করছিলাম, একটা মরা এনেছি, পোড়াতে হবে তো। তা কোথায় তোমাদের মরা? ওই যে চালাঘরটা রেখে এসেছি, আপনি ওনার সার্টিফিকেটটা একটু লিখে দিন তো, তাহলেই সব দিক থেকে সুবিধা হয়ে যায় আমাদের। কিন্তু এই বৃষ্টি কি আজকে ছাড়বে বলে মনে হচ্ছে? আর তাছাড়া এখানে যা শিয়ালের উপদ্রব, আপনারা মরাটাকে একা ফেলে রেখে পালিয়ে এসেছেন কেন এখানে? একদম ঠিক হয়নি কিন্তু কাজটা। আসলে দাদা বলছি, খুব শীত করছিল, সেই কারণেই তো এখানে গরম গরম চা খেতে এসেছিলাম। না না, আপনাদের মরাটাকে ওখানে একা ফেলে রেখে আসা উচিত হয়নি। তাড়াতাড়ি চলুন, ওখানে চলুন। তার কথায় সকলে নিজেদের হাতের চায়ের কাপটা শেষ করে তড়িঘড়ি উঠে চালাঘরের কাছে গেল। কিন্তু সেখানে গিয়ে তারা সকলেই ভয়ে শিউরে উঠল, কারণ সেখানে মরাটা আর নেই। এ কি, বুড়োর মরাটা গেল কোথায়? এখানেই তো ছিল। আমি আপনাদের বললাম না, এখানে শিয়ালের উপদ্রব আছে, নিশ্চয়ই তাকে টেনে নিয়ে চলে গেছে। এখন তাড়াতাড়ি চলো, মৃতদেহটাকে খুঁজে আনতে হবে, না হলে অসুবিধে আছে। ততক্ষণে বৃষ্টিটাও একটু ধরে এসেছে। তারা হ্যারিকেনের আলো নিয়ে ভিজে কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে মরাটাকে খুঁজতে বের হলো। কিন্তু বেশি দূর যেতে হলো না। শ্মশানের মধ্যেই একটা বড় শেওড়া গাছের উপর থেকে হঠাৎ তাদের কানে কি যেন চিবিয়ে খাওয়ার শব্দ এলো। কালীপদ ভয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, ওরে বাবা রে, ওইটা কিসের শব্দ? আরে তাই তো, মনে হচ্ছে ওই শেওড়া গাছের মাথা থেকে শব্দটা ভেসে আসছে। একবার আলোটা মেরে দেখি তো। কিন্তু তার আগেই গাছের ওপর থেকে একটা কাটা হাত তাদের সামনে এসে পড়ল। তারা সকলে খুব ভয় পেয়ে গেল। তারপর বুড়োর দেহটা হাতে করে সেই পিশাচিনী তাদের সামনে এসে দাঁড়ালো। মৃতদেহটা থেকে কামড় দিয়ে মাংস তুলে খেতে খেতে রক্তাক্ত দাঁত বের করে হাসতে লাগলো সে। কালীপদ প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল,
ওরে বাবা রে! আরে বাবা চাও! আরে ভূত আমাদের মেরে ফেললো! বাবা বাঁচাও! শম্ভু তাদেরকে ধমক দিয়ে বলল, আপনারা চিৎকার করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনারা এখন চুপ করে থাকুন, আমি ওর সাথে কথা বলি। এরপর শম্ভু সেই পিশাচিনীর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তুই কে? এখানে কি করছিস? কি চাই তোর? মানুষের মাংস খেতে চাই। অনেকদিন বাদে একটা মানুষের মরা পেয়েছি, আজকে আমি এই মরার মাংস খাবো। কিন্তু কেন? আর তুই কোথা থেকে এলি? সেই কথার কোনো উত্তর না দিয়ে প্রেতিনী কাঁচা মাংস চিবিয়ে খেতে লাগলো। কালীপদ ভয়ে বলল, পালিয়ে চলুন, এখান থেকে পালিয়ে চলুন, না হলে আমাদেরকে কিন্তু ছাড়বে না। কিন্তু এইভাবে পালিয়ে গেলে তোমাদের মরাটা যে ও খেয়ে সাঙ্গ করে দেবে। যা করুক করুক, যা খুশি করুক, তাতে বাঁচা যাবে। একে বৃষ্টি হয়েছে, তার উপর এত ঠান্ডা, ভিজে কাঠ জ্বলবে না। এখান থেকে চলুন দাদা, ওই বুড়ো আমাদের কেউ নয়, ওকে কৈফিয়ত দেওয়ার মতনও কেউ নেই। ঠিক আছে, তোমরা যখন বলছো তবে এখান থেকে পালিয়েই চলো। তারা সেখান থেকে গিয়ে হরিপদর দোকানে আবার বসল। হরিপদ সকলকে চিন্তিত দেখে বলল, ব্যাপারটা কি হলো? কোনো অঘটন ঘটলো নাকি? কাকা, সেই ভূত বুড়োর মরাটাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। তারপর ওই শেওড়া গাছের নিচে বসে কাঁচা চিবিয়ে খাচ্ছে। এই কথা শুনে হরিপদ একটু ভয় পেয়ে গেল, কিন্তু যতটা সম্ভব নিজেকে সংযত করে ওদেরকে বলল, ভালো কথা বলি বাবা, এই রাতের বেলায় একেই এই শ্মশানের ভূতরা জাগ্রত অবস্থায় থাকে, তার ওপর যদি কোনো ভূত এরকম হিংস্রভাবে মরা তুলে নিয়ে খেতে শুরু করে, তাহলে তাকে বাধা না দেওয়াই ভালো। শেষে দেখা যাবে যে আমাদেরকেও ছেড়ে কথা বলছে না। কাকা, এই কারণেই তো এখান থেকে পালিয়ে এলাম। ওই বীভৎস দৃশ্য আমি দু চোখে দেখতে পাচ্ছিলাম না। শুধু আপনি কেন, আমি এত বছর এখানে আছি, জীবনে প্রথম এই ঘটনা আমি দেখেছি। সত্যি সারা জীবনেও এই ঘটনা আমি ভুলতে পারবো না। যা হয়েছে ভুলে যাও বাবারা, ওদেরকে ওদের মতন থাকতে দাও, আর আমরা আমাদের মতন থাকি। কিন্তু কাকা, ওই মেয়েটার ভূত কে? কোথা থেকে এলো সে? সেটা কি আমরা কোনোদিন জানতে পারবো না? কি প্রয়োজন? আমরা যেমন আছি ওরাও যেমন আছে, থাকতে দাও, কোনো অসুবিধে তো নাই। ঠিক আছে কাকা, তাহলে আপনারা সকলে বাড়ি যান। আমাকে আজকের সারা রাত এখানেই থাকতে হবে। মানে এই দৃশ্য দেখবার পর আপনি এখানে থাকতে পারবেন? সারা জীবনটাই তো এখানে কাটিয়ে এলাম, আমার আর ওদেরকে বিশেষ ভয় করে না। লোকগুলো বাড়ি চলে গেছে অনেকক্ষণ হলো। এর মধ্যে হরিপদ তার চায়ের দোকান বন্ধ করে চলে গেছে। ঘাটবাবু তার অফিস ঘরে চুপটি করে বসেছিলেন আর অপেক্ষা করছিলেন নতুন কোনো মরা আসে কিনা তার জন্য। বেশ অনেক রাত যখন হয়ে গেছে, হঠাৎ করে চারিদিক থেকে শিয়ালগুলো প্রচণ্ড আর্তনাদ করে উঠল। ঘাটবাবুর একটু ঘুম ঘুম পাচ্ছিল। হঠাৎ শিয়ালের চিৎকারে তন্দ্রা ছুটে গেল ঘাটবাবুর। বাইরে থেকে দুটো নূপুরের আওয়াজ শুনতে পেল সে। ভয় তার করছে না একটুও। নূপুরের শব্দটা ক্রমশ এসে তার দরজার সামনে থামল। তারপরে এক মোহিনী কণ্ঠ ভেসে এলো। একবার বাইরে আসবেন, আপনার সাথে একটু দরকার ছিল, আমাকে একটু সাহায্য করুন না। ঘাটবাবু উঠলেন না, সেখানে বসেই জিজ্ঞেস করলেন, কে আপনি? কি চাই আপনার এখানে? আমার খুব জল পিপাসা পেয়েছে, আপনি দয়া করে আমাকে যদি এক গ্লাস জল দিতেন খুব উপকার হতো। কিন্তু আপনি কে? এত রাতে এখানে কি করছেন? ও মা, আমাকে চিনতে পারছেন না? ভালো করে ভেবে দেখুন তো আমি কে। শম্ভু বুঝতে পারল এ সেই রমণী পিশাচ
যে কয়েকদিন থেকেই এই শ্মশানে ঘোরাফেরা করছে। বলল, তুমি তুমি এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না। আমি মানুষ হয়ে তোমার উপকার করতে পারবো না, দয়া করে এখান থেকে চলে যাও। এইভাবে তো আমাকে তাড়ানো যাবে না। আমি এই শ্মশান ছেড়ে কোথাও যাচ্ছি না। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে নিজের করে নাও। আমি প্রতিদিন রাত্রে তোমার সাথে দেখা করতে আসবো। তোমার একাকিত্ব সারা জীবনের মতো দূর হয়ে যাবে। শম্ভু ভাবল, সত্যিই তো, সারা জীবনটাই তো আমি একা। এখন যদি কেউ আমার একাকিত্ব দূর করবার জন্য এমন সুযোগ দেয়, সে মানুষ হোক বা ভূত, তাহলে আমি সেটা ছেড়ে দিচ্ছি কেন? না না, যে আমার সঙ্গে সময় কাটাতে চায় তাকে আমি এইভাবে দূরে সরিয়ে দিতে পারি না। এই কথা ভেবে নিজের চেয়ার ছেড়ে উঠে ঘাটবাবু তার অফিস রুমের দরজা খুলে দিল। দরজার ওপারে সে ভয়ঙ্কর লাল চোখ, খোলা চুল এখনো হাওয়ায় দুলছে মেয়েটির। তার দিকে তাকিয়ে ঘাটবাবু মধুর স্বরে বলল, এসো, ভেতরে এসো। এরপর থেকে প্রতি রাতেই সে আসে ঘাটবাবুর সাথে দেখা করতে। তারা দুজনে অনেকক্ষণ গল্প করে। এইভাবেই বেশ সুখে জীবন কাটাতে থাকে শম্ভু, অর্থাৎ আমাদের ঘাটবাবু।